মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লাহ, তারা বলা শুরু করলো, আরে ও তো পাগল, ও তো হুজুর। আপনাদেরকে আমি প্রথম দিন বলছি, আপনারা যদি ইসলাম চান, শরীয়তের শাসন চান, ভোট করে হন, আসেন ভোটে যায়। আর আবল তাবল কথা কইবেন যুদ্ধ হয় নাই, তাহলে কিন্তু খবর আছে। পরের দিন যখন জামাত ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই, যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে যুদ্ধ করছে, অস্ট্রেলিয়া যারা যুদ্ধ করছো তারা মাপ চাও আল্লাহর কাছে। সেই দিন আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। সেই দিন বলছি আমি কি এমনি জামাতের সাথে ঝগড়া গেছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি? যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, যখন দেখছি মুক্তিযুদ্ধ কি কবর দিয়ে যাবে, যখন দেখছি 30 লক্ষ মানুষের রক্ত এদেশে মিটা যাবে, যখন দেখছি 2 লক্ষ মা বোনের ইজ্জত এদেশে অসহায়ভাবে যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে 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 এমন এক জায়গায় পৌঁছলাম, আমাকে বলা শুরু করলো, যখন আমার সাথে যুক্তিতে পারে না, তখন কিছু মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লাহ, তারা বলা শুরু করলো, আরে ও তো পাগল, ও তো হুজুর পাগলা। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে, তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। মুক্তিযুদ্ধ হইলো, মুক্তিযুদ্ধ শেষ হইলো, সবকিছু। আমি আসলাম কোথায়? আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুচক দিবে। সেই কারণে আমি বললাম, আসসালামু আলাইকুম দর্শক, এই গর্জনের কারণেই ডাকসু হারিয়েছে বিএনপির ছাত্রদল। সালাউদ্দিন সাহেব, এই ফজলুর রহমান সাহেব, রাকিব, নাসির, আব্বাস, রিজভী সাহেব সহ আরো কয়েকজন উচ্চ লেভেলের নেতা, তাদের বক্তব্য, কথার ধরন এবং ট্যাগিং এর ভাষা যদি চলতেই থাকে, কসম খোদার ফেয়ার নির্বাচন সহ কোনো ধরনের নির্বাচনে তারা জিততে পারবে না। মানুষ এখন হুঙ্কার, ট্যাগ লাগানো বক্তব্য শুনলেই অতীত মনে করে, ঘৃণা করে। একটাবার সহনশীল, সাবলীল, নম্র, ভদ্রভাবে আদর্শিক উন্নয়নমূলক বক্তব্য একজন ব্যক্তি দিয়ে দেখুক, মানুষ ঠেলেও সরাতে পারবে না। কথায় আছে না, মাছ মরে লেজে আর মানুষ মরে মুখে। একটা 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 শিবির দল ধৈরা ধৈরা জবাই কর। জামাত শিবির, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমিও জানি, তুমিও জানো, জামাত জামাত শিবির পাকিস্তানি। সামগ্রিকভাবে এই সামগ্রিকভাবে একটা গোষ্ঠীর বিরুদ্ধে এই তীব্র ঘৃণা জামাত শিবিরের প্রতি মানুষের সিম্পেথি বাড়িয়েছে। লাগাতার এই ঘৃণা চলতে থাকলে এরা যে ক্ষমতায় চলে যাবে বা ক্ষমতায় চলে আসবে, এটা নিশ্চিত থাকেন। আমাকে জামাতপন্থী বলতেই পারেন। যেদিন থেকে শেখ মুজিব রাজাকারদের সাধারণ ক্ষমা এবং প্রধান রাজনৈতিক দলগুলো জামাতের সাথে জোট বেঁধেছে, সেই ঘটনা জানার পর থেকে জামাতকে একচেটিয়াভাবে রাজাকার বলার পক্ষে আমি নই। 71-এর পরে প্রধান কাজ ছিল রাজাকারদের ফাঁসি দিয়ে দেওয়া। এটাই ছিল 71-এর পরে প্রথম কাজ। কেন তাদের বিচার না করে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছিল? ক্ষমা করলে স্বাধীনতার এই 50 বছর পরে এসেও কেন রাজাকার, পাকিস্তানি ট্যাগের রাজনীতি হবে? মুক্তিযুদ্ধের পরে জামাতকে প্রাসঙ্গিক করেছে শেখ মুজিব এবং 2 রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি। রাজনৈতিক স্বার্থে যারা কাউকে রাজাকার থেকে বন্ধু, আবার বন্ধু থেকে রাজাকার বানাতে পারে, এরা স্বার্থ এবং ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। এটাই বাস্তব, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি এবং মস্তিষ্ক তাকে সবসময় মজলুমের পক্ষে অবস্থান নিতে সমর্থন দেয়। আর ঠিক এই কারণেই অপরাধ করার পরে মানুষের অপরাধবোধ জাগে, বিবেক জাগ্রত হয়, প্রায়শ্চিত্ত করতে চায়। আমি কখনো কোনো উগ্রবাদ সমর্থন করি না। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমার জন্মভূমি আমার জীবনের চাইতেও মূল্যবান। ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নেই, দিলেও কিন্তু কিছুই যায় আসে না। সুতরাং অতীত বাদ দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করুন, এটাই কাজ।
কারণ অতীত ঘাটতে গেলে সবার অবস্থায় সুই আর জাচরের মতো হবে। আর আমাদের বাংলাদেশে রাজাকার শব্দটি নিয়ে কিছু সত্য কথা বলছি, শুনে রাখুন। গত 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার রাজাকার শব্দটি ব্যবহার করে বিএনপি জামাতকে একত্রে গালি দিয়েছে। অথচ এই শব্দ ব্যবহারের কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন হয়েছে। শেখ হাসিনা সরকার দিল্লি পালাতে বাধ্য হয়েছে। মানুষ তাকে ধিক্কার জানিয়েছে, ঘৃণা প্রকাশ করেছে। এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। 5ই আগস্টের পর 5 তারিখের পরে নতুন বাস্তবতায় এসে যদি আবারও আপনারা অন্য মানুষকে উদ্দেশ্য করে সেই একই রাজাকার শব্দ ব্যবহার করেন, তবে সেটি হবে আত্মঘাতী বোধ। বাংলাদেশের সাধারণ মানুষ এই শব্দটি আর গ্রহণ করে না। কেবল কিছু বামপন্থী ভারতপন্থী লোকের কাছে হয়তো এই শব্দের গ্রহণযোগ্যতা আছে, কিন্তু জনমানুষের এটি এখন হাস্যকর ও অর্থহীন গালির পর্যায়ে নেমে এসেছে। তাই সাবধান হন, এখন থেকেই এই শব্দটি পরিহার করুন, নইলে উপকৃত হবে দুশ্মনরা, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশি জাতীয় শক্তি। বিএনপি দলের নীতি নির্ধারকদের বলতে চাই, অবশ্যই আমার কথা কি আসে যায়, আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ মিডিয়ার ব্যক্তিরা এতদিন ধরে বলে আসছে, কিন্তু কাজ হচ্ছে না। এখনো সময় আছে। এসব মেয়াদ উত্তীর্ণ নেতা বাদ দিয়ে তরুণ স্বচ্ছ রাজনৈতিক নেতা তৈরি করুন। স্বাধীনতার যুদ্ধের চেতনা বিক্রি ও মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে এখন আর সরকারে থাকা যাবে না। যদি তাই হতো, শেখ হাসিনাকে পালাতে হতো না। বাংলার জনগণ আর কোনো স্বৈরশাসক তৈরি হতে দিবে না। একজন ভালো নেতার বক্তব্য শুনে কর্মীরা দেশ ও দলের জন্য কাজ করবে, আর এসব নেতার বক্তব্য শুনে কর্মীরা সন্ত্রাস নৈরাজ্য করবে। একজন আরেকজনকে দোষ দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এসব কথার জন্য বিএনপির অনেক সমর্থন কমে যাবে, অলরেডি কমে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, মুক্তিযোদ্ধা শব্দটি আমাদের কাছে চিরকাল শ্রদ্ধা ও গৌরবের প্রতীক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাদেরই কিছু লোভী, পুলটিবাজ ও স্বার্থপর মুক্তিযোদ্ধার কারণে তরুণ প্রজন্মের কাছে এই শ্রদ্ধের শব্দটি মর্যাদা আজ ম্লান হয়ে যাচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, কিন্তু যারা ব্যক্তি স্বার্থের সেই মহৎ পরিচয়কে কলঙ্কিত করছেন, তাদের জন্যই সম্মান ও ভালোবাসার জায়গা ধীরে ধীরে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের মূর্খ এবং অযোগ্য ছাড়া আর কিছুই মনে করছি না বর্তমানে। আগে ভালো লাগতো 5ই আগস্টের আগে, কিন্তু প্রেক্ষাপট পরিবর্তনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনাদের চিনতে পারলাম, বুঝতে পারলাম। আপনারা সবসময় আপনাদের সামনে থাকা বা আশেপাশের চামচাদের ন্যারেটিভ অনুযায়ী কথা বলেন, তোষামত শোনেন, আর সেই হিসাবেই সিদ্ধান্ত নেন। কিন্তু আসল নেতৃত্ব এটা নয়। আসল নেতারা দেশের প্রতিটি মানুষের কথা ভেবে কথা বলে, কেবল সামনের 2-4 জন তোষামতির জন্য নয়, চামচাদের জন্য নয়। কিন্তু আসল নেতৃত্ব এটা নয়। আসল নেতারা দেশের প্রতিটি মানুষের কথা ভেবে কথা বলে, কেবল সামনের 2-4 জন তোষামতির জন্য নয়। দর্শক, শেষ করব প্রিয় লেখকের চমৎকার একটি লেখা আপনাদের শুনিয়ে। আর তিনি হচ্ছেন মাওলানা শরীফ মোহাম্মদ আলেম। তিনি লিখেছেন যে দক্ষিণ এশিয়া ক্ষমতার রাজনীতি করাটা কঠিন হয়ে যাচ্ছে। কেন? এখানে রাজনীতি না করাই ভালো। রাজনীতি করলে আস্থাভাজন ও ভালো রাজনীতিটাই করা ভালো। তাও করতে না পারলে হেলিকপ্টারের ঝুলন্ত রশিতে ঝুলে থাকার প্রশিক্ষণ নিয়ে রাখাটাও ভালো। এই অঞ্চলে ক্ষমতার চেয়ার থেকে হেলিকপ্টারের রশির দূরত্ব কিন্তু খুব বেশি না। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।